ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষের দিনের সেরা খবরে নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরি। কেশপুর ফাইল খুলতে হবে, এসপিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলা অত্যাচার হয়েছে। 2024-এ আমাকে কেশপুরে সভা করতে বাধা দিয়েছিল। কেশপুরে সভায় বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তার পর আরজিকর কাণ্ডে নতুন করে এফআইআর। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর। অভয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর। নাম পানিহাটির প্রাক্তন পুরপ্রধান এবং প্রাক্তন কাউন্সিলরের। আরজিকর কাণ্ডে ফের শিরোনামে অভিক দে, নাম জড়ালো থ্রেড কালচারে। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। নেতৃত্বে সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। কমিটিতে রাখা আরজিকরের অধ্যক্ষকেও 10 দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে ফের আজ ভবানী ভবনে তলব। শনিবার ও রবিবারের পর আজ তৃতীয়বার একই মামলায় তলব অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে। সোমবার রাতে নথি পরীক্ষা করতে শালবনী থানায় যায় সিআইডি। অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 31শে অগস্ট পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা। 25শে অগস্ট মামলার পরবর্তী মামলার শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সেভাবে সুরাহা হলো না। অ্যাকাউন্টে খোলার বিরোধিতা ধৃতব্রত তৃণমূলের। 3টি অ্যাকাউন্টে টাকা ব্যবহার করা যাবে, সুপ্রিম কোর্টে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতার একই স্কুলের 25 জন ছাত্রী অসুস্থ। আরজিকর হাসপাতালে ভর্তি অসুস্থ ছাত্রীরা। প্রত্যেকেরই একই ধরনের শারীরিক সমস্যা। অসুস্থদের জ্বর, পেটে ব্যথা, বমির মতো উপসর্গ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও 8 ছাত্রী। নবান্ন সভাঘরে শিল্পে বিনিয়োগ, কর্মস্থান নিয়ে বৈঠক। অগস্ট মাসে রাজ্যের নতুন শিল্পনীতি। 100 কোটির বেশি বিনিয়োগে সিঙ্গল উইন্ডো সিস্টেম। জমি নীতিতেও আসতে চলেছে পরিবর্তন। শিল্পের জমি সরাসরি কিনবে রাজ্য সরকার। জোকা ধর্মতলা পার্পল লাইনে দ্বিতীয় পর্যায়ে টানেলিংয়ের কাজ শেষ। ভিক্টোরিয়ায় পৌঁছালো টানেল বোরিং মেশিন দিব্যা। 1 বছর আগে খিদিরপুর থেকে কাজ শুরু করে টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা। আরজিকর ফাইলস খুলতেই অভয়ার দেহ সৎকারে তদন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তোড়জোড় শুরু পুলিশের। মামলা নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নামে। কেন তড়িঘড়ি সৎকার অভয়ের দেহ? নেপথ্যে কি রহস্য খতিয়ে দেখছে পুলিশ। 3টি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে। সেটা হলো ক্রিমেশন ঘাট। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস। অভয়ের দেহ সৎকার ইস্যুতে তদন্তের নির্দেশ দিয়ে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান সোমনাথ দে এবং অভয়াদের প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের নামে শতপ্রণোদিত মামলা করল পুলিশ। অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের ব্যবস্থা করা হয়েছিল। নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার বারবার অভিযোগ করেছেন। অভিযোগ জানানো হয়েছিল সিবিআই এর কাছেও। এতটাই তাড়াহুড়ো করা হয়েছিল যে শ্মশানে আরো 2 মরদেহ আগে থেকে উপস্থিত থাকার পরেও সবার আগে সৎকারের ব্যবস্থা করা হয় অভয়াকে। এ ব্যাপারে সক্রিয় অংশ নিয়েছিলেন বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। শ্মশানের খাতাতেও স্বাক্ষর করেন সঞ্জীব। এমনকি শ্মশান ফি বাবদ 600 টাকাও কাউন্সিলর ফ্রি করে দিয়েছিলেন। কেন? আর এখানেই বেঁধেছে যাবতীয় দ্বন্দ্ব। জট পাকিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। এই অবস্থায় অভয়ের দেহ সৎকারের তদন্ত শুরু পুলিশের। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অভয়ের বাবা শেখর দেবনাথ। জানি না, আমি এর ব্যাপারে আমি অ্যাডভোকেট না। পুলিশ জানে বিষয়গুলো। আমার মেয়ের ন্যায় বিচারের দাবিতেই থানায় গেছিলাম। উনি যে আশ্বাস দেওয়া দিয়েছেন, এটা প্রকাশ্যে এগুলো আনবো না। এগুলো আগে গ্রেপ্তার হোক, তারপরে আসবেন, পুরো খোলাখুলি সব বলবো। নতুন করে কি এফআইআর হয়েছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। তবে মামলা দায়ের হলেও এলাকায় নেই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়।
ফলত অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। অভিযুক্তরা ধরা পড়লে অভয়া হত্যা ধর্ষণে অনেক সত্য সামনে আসবে বলে মনে করছে ওয়াকিবহুল মহল। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিকদের ইতিমধ্যেই ডক্টরশিপ বাতিল করেছে রাজ্য। ডক্টরশিপ বাতিল হয়েছে সন্দীপ ঘোষ এবং বিরূপাক্ষ বিশ্বাসেরও। এর মধ্যেই আরো অস্বস্তি বাড়ল অভিকের। মেডিকেলে সরকারি কোটায় উচ্চশিক্ষায় ভর্তিতে বেনিয়মের অভিযোগে অভিকের বিরুদ্ধে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান, আরজি করের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে 10 দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নিউজ টাইম। ক্ষুদিরাম বসুর জন্মভিটে মহুবনী উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবসে মহুবনী যান মুখ্যমন্ত্রী। শহীদের ভিটে এবং সংলগ্ন অঞ্চল উন্নয়নে 5 কোটি টাকা বরাদ্দ করলেন। কেশপুর ফাইলস ওপেন করে দোষীদের শাস্তির নির্দেশ মুখ্যমন্ত্রী। এবার নতুন করে সেজে উঠবে শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর কর্মভূমি। ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিপ্লবী স্মৃতি রক্ষার্থে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বিপ্লবীদের অবদানের কথা। ইতিহাস বইয়ে 4 লাইনেই সীমাবদ্ধ রাখা যাবে না ক্ষুদিরাম বসুকে, বললেন মুখ্যমন্ত্রী। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। ভাবে 5 কোটি টাকা মহুবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। দেরিতে হলেও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান সকলের সামনে তুলে ধরার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয়রা। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন আত্মবলিদান দিবসে। তিনি ক্ষুদিরাম বসুকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানালেন এই মহুবনী তার জন্মভিটে থেকে দাঁড়িয়ে, এবং পাশাপাশি কিন্তু তিনি একাধিক বিষয়ে কিন্তু ক্ষুদিরামকে নিয়ে আলোচনা করলেন এবং ক্ষুদিরাম বসুর স্মৃতি রক্ষার জন্য যেসব উন্নয়ন বিগত সরকার করেনি সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরলেন। মহুবনী উন্নয়ন নিয়ে যেসব কথা বলছেন খুব ভালো কথা বলেছেন। আমিও চাই প্রজন্মের সব ছাত্রছাত্রী যাতে সব বইয়ের মধ্যে লিখিতভাবে পড়তে পারে, জানতে পারে, কারণ আমাদের শহীদ ক্ষুদিরাম বসু যে জন্মগ্রহণ করেছিলেন উনি আমাদের ভারতবর্ষের গর্ব, তথা মহুবনীর গর্ব না, পুরা জেলার কিংবা ভারতবর্ষের কিংবা পশ্চিমবঙ্গের গর্ব। আমাদের আরো গর্ব হচ্ছে আমাদের যে ভূমিপুত্র এসে এই কথা বলে গেছেন, আমাদের খুব আনন্দিত হয়েছে। আমরা দাদা এসেছিলেন মহুবনী গ্রামে, খালি এটা কেশপুর মহুবনী গ্রাম নয়, পুরো কেশপুর জুড়ে উন্নয়ন হবে, যেগুলো বিগত দিন থেকে বন্ধ ছিল সিপিএম তৃণমূল সরকারের আমলে, সেটা বিজেপির সরকারে যে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু যিনি আত্মবলিদান ত্যাগ করেছেন তার এই পূর্ণ মাটিতে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, এবং যত উন্নয়ন আটকে আছে সেই সব উন্নয়নে আটকে থাকা কাজগুলো পুনরায় শুরু হবে। 1908 সালের 11ই আগস্ট মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। মেদিনীপুরের মহুবনীতে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু, কিন্তু সেই পুণ্যভূমি কালে কালে সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে ওঠে। বাম আমলের পর তৃণমূলের 15 বছরের রাজত্বে বিরোধী রাজনৈতিক কর্মীদের কণ্ঠ স্তব্ধ করে রাখা হয়েছিল বোমা, বন্দুক দিয়ে। কেশপুরে গিয়ে কেশপুর ফাইলস খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অনেক অত্যাচার সহ্য করেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। এই কেশপুরে আমাকে
সভা করতে দেওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার কেশপুরে সরাসরি যেতে পারেনি। মাঝপথে নেমেই তাকে সড়ক পথে বাড়ি দিতে হয়। এর ফলে মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়। মুখ্যমন্ত্রী এর জন্য ক্ষমাও চেয়ে নেন উপস্থিত জনতার কাছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাই এই বিপ্লবের মাটি থেকেই কিন্তু তিনি বিপ্লবীদের নিয়ে যে আগামী দিনে পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন পাঠ্যপুস্তকে বিপ্লবীদের যে ইতিহাস তুলে ধরার পাশাপাশি বিপ্লবীর এই জেলাকে আরো সাজিয়ে তোলার কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিয়ে রেখেছেন এবং আগামী দিনে সেই উন্নয়নই কিন্তু তিনি করবেন বলে জানিয়ে গেছেন। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, নিউজ টাইম। বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়করা। কেশপুরে মুখ্যমন্ত্রীর সভায় বিদ্রোহী তৃণমূল বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই গো ব্যাক স্লোগান। প্রবল বিক্ষোভের মুখে কোচবিহারের তৃণমূল ত্যাগী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ছিল কেশপুরে। আমন্ত্রণ পেয়ে সভায় হাজির হয়েছিলেন কেশপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী আসার আগে মঞ্চ থেকে বিধায়কের নাম ঘোষণা হতেই ক্ষোভ উগরে দেন উপস্থিত মানুষজন। উঠল গো ব্যাক স্লোগান। আজ 15 বছরে আমাদের যিনি বিধায়ক 15 বছরে অনেক কিছু করেছেন। আমাদের হসপিটালে না ভেবেছেন, না এই গ্রামে শহীদ ক্ষুদিরামকে নিয়ে না ভেবেছেন। একটা মহিলা কলেজ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে না করতে পেরেছেন। উনি সব দিকে বিফল। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসুন। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, আর কিছু মুহূর্তের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রবল বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান শিউলি সাহা। এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে কার্যত শিউলির মতোই পরিস্থিতির মুখে পড়েন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে বিধায়ক স্ত্রীকে নিয়ে রাতে সীতায়ের বাড়ি ছেড়ে কোচবিহারে ফিরলেন সাংসদ। সোমবার রাতের অন্ধকারে বিশাল কনভয় নিয়ে চুপিসারে সীতায়ের বাড়িতে ফেরেন সাংসদ। সেই সময় তার বাড়ির সামনে ও সীতাই বাজারে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পরিবারকে নিয়ে সীতাই ছেড়েছিলেন তৃণমূল ত্যাগী এই সাংসদ। এরপর দল পরিবর্তন করে কোচবিহারে ফিরলেও সীতায়ের বাড়িতে যাননি তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে ফিরলেও প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। নিউজ টাইম। তৃণমূল জামানার জমি নীতি থেকে সরছে বিজেপি সরকার। জমিদাতাদের থেকে সরাসরি জমি কেনার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। অগাস্টেই নতুন শিল্পনীতি ঘোষণা হতে পারে। নবান্নে শিল্পপতি বণিক সভাগুলোর সঙ্গে বৈঠক। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, উপস্থিত পরিবহন মন্ত্রী অর্জুন সিং, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আগের জমি নীতি থেকে সরে আসতে চলেছে রাজ্যের নতুন সরকার। একই সঙ্গে জমি কেনা বেচাতে দালাল চক্র বা মধ্যস্থতাকারীর নীতিতেও হারতে চাইছে না সরকার। সূত্রের খবর, জমি মালিকদের থেকে সরাসরি জমি কেনার সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। সেই জমি শিল্পে আগ্রহী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সরকার মনে করছে এর মাধ্যমে যেমন বিনিয়োগকারীদের সদর্থক বার্তা দেওয়া হবে, সেই রকমই দালাল চক্র বা মধ্যস্থতাকারী সরানোরও সম্ভব হবে এই নীতির মাধ্যমে। থাকবে জিএসআই যুক্ত ল্যান্ড ব্যাংকও। সেই সঙ্গে শিল্প সংস্থাগুলিকে ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে মাপকাঠি কি হবে সে ব্যাপারেও একটি সুস্পষ্ট কাঠামো থাকার আশা নয়া শিল্পনীতিতে। পাশাপাশি বন্ধ হয়ে থাকা কারখানাগুলির জমিও পুনরায় ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার উপরেও জোর দিতে চলেছে রাজ্য। অগাস্টেই ঘোষণা হওয়ার কথা ছিল নতুন সরকারের শিল্পনীতি। এই অবস্থায় শিল্পনীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। সবটাই পজিটিভ। প্রায় 3 ঘন্টা মিটিং হলো। এটা করতে হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেটা আমাদের যেটা হচ্ছে তার আগে স্টেক হোল্ডার্স অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস লিডার্স, এন্টারপ্রেনার্স, এদের মতামত একটা নিতে হয়। তো আমরা তাদের সকলের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের কথা শোনা হয়েছে এবং তাদের ভিউ, তারা যেটা চাইছেন, কারণ তাদের থেকে তো ভালো কেউ জানবে না যে কী সমস্যা তাদের ফেস করতে হচ্ছে। সুতরাং আমরা সেগুলো শুনলাম, শুধু না, আমরা সকলে সেগুলোকে নোটও নিলাম। এবার সেগুলো
ইনকর্পোরেটেড হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি নিয়ে কথা বলতে মঙ্গলবার নবান্ন সভাঘরে শিল্পপতি, বিভিন্ন চেম্বার অফ কমার্স, ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকেও নিয়ে বৈঠক করেন শিল্পমন্ত্রী তাপস রায়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিল্প স্থাপনে লাল ফিতের ফাঁসের গেরো বন্ধে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করেছেন 100 কোটির বেশি বিনিয়োগের জমির ছাড়পত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেমের। 100 কোটির বেশি বিনিয়োগকারী সংস্থাকে পঞ্চায়েত, পুরসভার মতো স্থানীয় প্রশাসনের থেকে কোনো রকম ছাড়পত্র নিতে হবে না। সরাসরি আবেদন করা যাবে সরকারের কাছে। আবেদন খতিয়ে দেখে শিল্প সংস্থাকে সরাসরি জমি হস্তান্তর করবে সরকার। শিল্প গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পজিটিভ আছে, ওনাদের কোনো সাজেশন আছে? অনেক রকম সাজেশন আছে। সেই সাজেশন আমরা শুনেছি, আমরা লিপিবদ্ধ করেছি, সেটা নিয়ে আমাদের আবার আলোচনা হবে, করে ফাইনালি আমরা সিএমকে আমাদের রিপোর্টটা। জমিটা নিয়েই কি বেশি কথা হলো, মানে ওই বিষয়ে? শুধু জমি না, জমি আছে, ইনসেন্টিভ আছে, তারপরে সিঙ্গেল উইন্ডো আছে। ইনসেন্টিভের জায়গা মানে এক্সটর্শন হতো, লেবার প্রবলেম আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমে অবস্ট্রাকশন আছে, সব রকম মানে ওপেন ফোরামে 2.5 ঘন্টা আলোচনা তো ছোটোখাটো আলোচনা হতে পারে না, ওপেন ফোরামে আলোচনা। শিল্পপতিদের মধ্যে এভরি সমস্ত চেম্বার এখানে ছিল, ছোট থেকে বড় সব চেম্বার এখানে উপস্থিত ছিল, সবাই নিজের নিজের সাজেশন দিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে পরপর বিনিয়োগ ঢুকতে শুরু করেছে। কারখানা করছে শ্যাম স্টিল, এসেছে আমুলও, আইসক্রিম ফ্যাক্টরি খুলছে উত্তরবঙ্গেও। সরকার জমি নীতি, শিল্পনীতির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলে আরও লোক নিয়ে আসবে বলে মত শিল্প মহলের। নিউজ টাইম। আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতার একটি নামী স্কুলের 33 জন পড়ুয়া। জ্বর, পেটে ব্যথা, বমির সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি তারা। অসুস্থরা সকলে স্কুলের হোস্টেলের আবাসিক। অসুস্থতার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও মিড ডে মিল খেয়ে এই ঘটনা বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে হোস্টেল কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত সোমবার উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের হোস্টেলে আবাসিক 25 জন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর ও পেট ব্যথার পাশাপাশি বমি এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাদের। সঙ্গে সঙ্গে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থদের। পরে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 33 জন। হোস্টেলে মোট 79 জন ছাত্রী থাকতো। হস্টেলের খাবারের থেকে মানে সেটা আমি বলতে পারছি না, ওনারা ফুড টেস্টিং করে দেখবেন, কারণ ওখানে তো আছে 79 বাচ্চা, এখন 25টা 30টা যদি হয় তাই বাকিরা তো ওই খাবার খেয়েছে, তারা কিন্তু সুস্থই আছে। এটা এখন বলা যাচ্ছে না ওরা আবার অন্য কিছু মানে বাড়ির খাবারও তো গার্জেনরা অনেক সময় বাড়ির থেকেও খাবার দিয়ে যান, সেসব কিছু খেয়েছে কিনা। সিমটম ওই বুক ধরফর করছে, মাথা ঘুরছে, হাত পা ঝিমঝিম করছে, একটু আমরা মানে একটু অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এই ধরনের। কারোর হালকা জ্বর ছিল, এইটুকু। পেট ব্যথা, বমি, লুজ মোশন কিচ্ছুই ছিল না। আমাদের তো খুব দামি অ্যাকোয়াগার্ড আছে, ওটা বছরে একবার করে আমাদের এএমসি করা আছে, ওরা করে যায়। সেটা এই লাস্ট ইয়ারে আগস্টে হয়েছে, আবার এবারে হবে। জ্বরের ট্যাঙ্কটা পরিষ্কার হয় কি ছাদে? হ্যাঁ হয়, বছরে দুবার হয়। আর আমাদের দেখুন কোনো আমাদের কাগজপত্র আমরা রাখি না, এমনি ভাউচার দিয়ে করে দিই, কিন্তু ট্যাঙ্ক ক্লিনিং আমরা মাধ্যমিকের আগে একবার করেছি। হস্টেলটা নয়, আমরা স্কুলের ব্যাপারটা বলছি। হস্টেলের ক্লিনিংটা ওরা খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারিতে, আমি এক্স্যাক্ট ডেটটা বলতে পারবো না, ওরাই বলতে পারবে, ওটা তো আলাদা। কি কারণে এই ঘটনা, এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও মিড ডে মিল খেয়ে এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। খাবারের নমুনা সংগ্রহ করেছে তারা, যদিও খাবার থেকে সংক্রমণের কথা অস্বীকার করেছে হোস্টেল কর্তৃপক্ষ। অন্য কোনো কারণে এই ঘটনা বলে দাবি করেছে। এরা অসুস্থ হয়েছে অন্য কারণে হয়তো হয়েছে, কিন্তু আমাদের তো আরও তো 80টা স্কুলে খাবার গেছে, খেয়েছে। হ্যাঁ, সেই কই হয়নি তো। এটা স্কুলের বাচ্চা না, হোস্টেলের বাচ্চা, হোস্টেলের খাবারও খায়। আচ্ছা, আমাদের একবার খাবার খায়, কিন্তু খাবার খেয়েই হয়নি, এটা হোস্টেল। এদিকে ঘটনার পর স্কুলের পক্ষ থেকে 7 দিনের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে অভিভাবকদের পাশাপাশি পড়ুয়াদের মধ্যেও।
সেই ভাতটা আমরা খেয়েছিলাম। তা খেয়ে দিয়ে তারপর আন্টিরা বললো যে শুয়ে পড়ো, আর কিছু হবে না। তারপর শুয়ে পড়েছিলাম, তার কিছুক্ষণ পর দেখি দুটো মেয়ে আবার অসুস্থ হয়ে পড়লো। যেহেতু এখানে মানে অনেক রোগ ছড়াচ্ছে, যদি আমাদের গোয়া হয় তাও আমরা তখন কি করব, এবং এখানে থাকাটা আমার তো মনে হয় দরকার নেই, এখানে থাকাটার কোনো। ওই স্কুল করতে গেল, স্কুল থেকে মাথা টাথা ঘুরছে, গা হাত পা ব্যথা, মাথা তো বমি টমি ভাব আসছে বলে আবার নিয়ে গেল ওরা। কি করবো, নিয়ে যাই বাচ্চাদেরকে। তারপরে ঘুমটা কোথা দেখি এরকম সবার অনেকেরই হচ্ছে এরকম, ওই জ্বর এসছে, শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে বাকি যেগুলো রয়েছে তারাও তো আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে যাচ্ছে। এই জন্য আমি মনে করছি ম্যাডামদের বলে নিয়ে আমি বলছি বাচ্চাদের নিয়ে যাই 1 সপ্তাহের জন্য। চিকিৎসাধীন অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সকলের সঙ্গে কথা বলেছেন তিনি, রান্নাঘর সিল করার নির্দেশ দিয়েছেন। আক্রান্তরা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিউজ টাইম। পুরনো রং ফিরে পেল একাডেমি অফ ফাইন আর্টস। 2026-এ রাজ্যে পালা বদলের পর একাডেমির চিরাচরিত রং বদলে গেরুয়া রং করার সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। শুরু হয় কাজ। রং পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি করে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দেন চন্দন সেন, বিভাস চক্রবর্তী সহ সাংস্কৃতিক জগতের একাংশ। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। নাট্যকর্মীরা নিজেদের উদ্যোগেই গেরুয়া রং বদলে একাডেমি দেওয়াল সাদা রং করে। ফ্যাসিস্ট শক্তি তো তাই করে, সারা পৃথিবী জুড়ে তাই করেছে, এটাই তাদের ইতিহাস। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নত হবে এরকম আশা করা বৃথা। যারা আশা করে তারা ইতিহাস পড়ে না, বা তারা ইতিহাস জেনেও সেটাকে অস্বীকার করার চেষ্টা করছে। তারই একটা প্রক্রিয়া হচ্ছে এই ঐতিহ্যমণ্ডিত একাডেমি অফ ফাইন আর্টসের যে বিল্ডিং, তার একটা অংশকে এরকমভাবে রং পাল্টে দেওয়া। সেটার বিরুদ্ধে আমরা নানাভাবে আবেদন করেছি, প্রতিবাদ করেছি এবং 1 মাস সময় দিয়েছি, কারণ তারপরেও কিছু পরিবর্তন হয়নি। ফলে বাধ্য হয়ে আজকে আমরা প্রতিবাদ সভা করলাম এবং তারই অংশ হিসেবে এই রংটা আমরা চেঞ্জ করলাম। কোনো কিছু না, রং করে দেওয়া হলো হঠাৎ করে। এবং আমরা যা যা প্রসিডিওর সব কিন্তু করেছি। আমরা শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম, তিনি 15 দিন সময় চেয়েছিলেন, উনি বলেছিলেন আমাদের কেউ করেনি। আমি এর মধ্যে 15 দিনের মধ্যে রং সাদা করে দেবো, কিচ্ছু হয়নি, 1 মাস হয়ে গেছে। আমরা ট্রাস্টি বোর্ডকে জানিয়েছি, আমরা এক্সিকিউটিভ কমিটিকে জানিয়েছি, কেউ কিচ্ছু করেনি। এই দখলদারি মুক্ত একাডেমি থাক, এটা আমাদের চাওয়া। তাই আমরা আজকে নাট্যকর্মীরা এবং অন্যান্য সাংস্কৃতিক শিল্পীরা আমরা এটা হাতে করে রং করে দিলাম। যে দলটা পশ্চিমবঙ্গে এসছে, হঠাৎ করে তো এসছে, একটা ক্ষমতার স্বাদ পেয়েছে। এদের এজেন্ডার মধ্যেই একটা আগ্রাসন আছে। এরা কখনোই সুস্থ সংস্কৃতির পক্ষে কথা বলে না। যাদের ভাবনায় সবসময় মনুস্মৃতি ঘোরাফেরা করে, তারা কি কখনো সুস্থ সংস্কৃতির কথা বলতে পারে? যাদের মধ্যে সবসময় বাঞ্চ অফ থটস, আমাদের নেশন উড ডিফাইন্ড ইত্যাদি ইত্যাদি বলে, তাদের মধ্যে কি কখনো কোনো সুস্থ সংস্কৃতি চর্চার কথা বলতে পারে? তাদের শিল্পকর্মের জন্য প্রতিনিয়ত একাডেমির সঙ্গে যুক্ত সুস্থ চিন্তার যারা মানুষ, তারা শ্রমিকবাবুর সঙ্গে দেখা করেছিলেন। শ্রমিকবাবু নাকি তাদের বলেছেন সব শুনে টুনে 15 দিন সময় দিন, আমরা এটা ঠিক করে দেব। 15 দিন পার হয়ে গেছে। ওই সমস্ত প্রবীণ নাট্য ব্যক্তিত্ব যারা শ্রমিকবাবুর কাছে গিয়েছিলেন, সিপিএমের লোক জানি, কিন্তু প্রবীণ নাট্য ব্যক্তি গিয়েছিলেন, তারাও পর্যন্ত শ্রমিকবাবুর প্রতিশ্রুতির অসারতা উপলব্ধি করেছেন, অপেক্ষা করেছেন। আজকে যে ঐতিহ্যে ছিল একাডেমি, সে ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অসভ্যতা, একটা বর্বরতা। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।